স্নিগ্ধ বিষ। লেখনীতে সঞ্জিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 28। তৌসির নাজার দিকে ক্ষীণ দৃষ্টিতে চেয়ে বলে, কি হইল, এমন কাঁপতেছো কেন তুমি? নাজা জোরে শ্বাস ছেড়ে শক্ত করে বলে, আজব, আমি কাঁপবো কেন? আপনি এত জোরে সামান্য ফোনের জন্য চিল্লাচ্ছেন তাই। তৌসির ফোনটা ভালোভাবে দেখে নেয়, সাইড বাটনেও ক্লিক করে দেখে, না ঠিক আছে, কিন্তু কিছু হয়নি। এই নিয়ে 7 বার পড়লো হাত থেকে, একবারও পরেও ঠিক আছে। তৌসির নাজিম চাচাকে কল দিয়ে সামনে পা বাড়ায় বাইরে যাওয়ার জন্য। নাজা তৌসিরকে যেতে দেখে কিছু ভেবে পেছন থেকে তৌসিরের হাত ধরে আটকে নেয়। নাজার হঠাৎ এমন আচরণ দেখে তৌসির থমকে যায়, বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। তৌসির ঘাড় ঘুরে পেছনে তাকায়। নাজা হাত ধরে নিজের হাতের দিকে তাকিয়ে বলে, কি হইল? নাজা নিজের বোকামি যে অতিষ্ঠ ও হকচকিয়ে তৌসিরের হাত ছেড়ে দেয়, না না কিছু নেমনি। তৌসির শুনে আর চোখে নাজার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে হাঁটা ধরে। নিজের হাতের দিকে তাকিয়ে ঠোঁটের কিনারায় এক চিলতে মিঠে হাসি ফুটে ওঠে। এরই মধ্যে নাজিম চাচা ফোন ধরেন। তৌসির বলে, রুদ্র কিসে লেগে কল দিছিল ক? এটা বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায়। নাজার যান ভয় শুকিয়ে যাচ্ছে, যদিও সে কিলারটাকে তার বাড়ি থেকে পাঠানো হয়েছে, তাকে নিজের পরিচয় বলা হয়নি, তারপরও ভয় জান প্রাণ ওষ্ঠাগত। তৌসির কোথায় যাচ্ছে সেটা দেখতে না যা বারান্দা দিকে পা বাড়ায়। এগিয়ে তৌসির করিডোরে যেতেই নাজিম চাচা ওকে বলে, তুই আর আসিস না, ওই রুদ্র টুটটুট কখন কোল টুটটুট মারাইব বুঝি না, তুই রেস্ট নে বাপ। তৌসির চাচার কথায় আশ্বস্ত হয়ে আবারও ঘরে ফিরে আসে। ঘরে এসে দেখে নাজা নেই, মিনিটের মধ্যে সে বারান্দায় চলে গেছে। তৌসির বারান্দার দিকে যেতে যেতে বলে, আমার ঝিনাল নাকি বেলকনিতে যায়, কবে না জানি কোন চিনে ভর করে নিজের ঘাড় আটকায়। বারান্দায় গিয়ে দেখে নাজা রেলিংয়ের ঘাট ধরে রেখে মাথার সামনে ঝুঁকিয়ে কিছু দেখার চেষ্টা করছে। তৌসির ধীর পায়ে নাজার পেছনে এসে দাঁড়ায় এবং তার কাঁধে হাত রাখে। আকস্মিক কেমন হয়, নাজা ভয়ে লাফ দিয়ে পেছনে ফিরে তৌসিরকে দেখে আকস্মিক চমকে যায়। তৌসির বাইরে গেলে আবারও চলে আসলো তাড়াতাড়ি। নাজার মাথায় হঠাৎই যেন রক চটে যায়। কেন চড়ে গেছে, কি জন্য চড়ে গেছে বুঝে পায় না সে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে কথায় কথায় ছোঁয়া ছাড়া থাকতে পারে না, বিষ লাগে আপনার এই ছোঁয়ায়, বলে শুনেন না? তৌসির নাজের এমন আচরণে স্তব্ধ। এই একটু আগেও তো কত ভালো আচরণ করছিল, আর এখনই রূপবঙ্গ পাল্টে গেছে। তৌসির তিক্ত স্বরে বলে, ইচ্ছাধারী নাগিন, তোরে আমি সাধে কই আর, তুই তো আস্তে একটা রং বদলানো গিরগিটি। নাজা তৌসিরের কথার জবাবে চিৎকার করে ওঠে, হ্যাঁ তো, আমি তো তাই। কাছে আসার ফোন দিয়ে আসছেন তাই না? এই যে এতক্ষণ ধরে এত রং ঢং সব আমাকে ভোগ করার ধান্দা তাই না? নাজা নিজেকে নিকৃষ্ট রূপ দেখিয়ে দিয়েছে, তাই নিজের চাহিদাও মেটাতে নিশ্চিত মিটিয়ে নেবেন। তৌসির রাগ হচ্ছে, সাথে কেমন একটা কষ্ট অনুভব করছে। নাজা হঠাৎ বেলাইনে কথা বলছে যে, কি হয়েছে ওর? তৌসির হাত বাড়িয়ে নাজার দুবাহু ধরতেই হাত রাখতে চায়, কিন্তু নাজা তা হতে দেয় না। সে সরে গিয়ে ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সামান্য এগোতে এগোতে বলেছি না নাচ হতে আমায়, আপনার নিজের স্বার্থকে ইউজ করছেন। আপনি আমাকে দিয়ে ফারদিনকে নিজের স্বার্থে হাসিল করে মারিয়েছেন। আপনি একটা কিট। তৌসির নাজার বাহু টেনে তাকে নিজের সামনে এনে দাঁড় করায়, তাতে দাঁত চেপে বলে, তো তোর সমস্যা এখানেই যে আমি কেন তোরে দিয়া ফারদিনটা মারলাম তাই না? নাজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, হ্যাঁ এইটাই। কেন আপনি নিজের মতো পাপি আমাকে বানাচ্ছেন কেন? তৌসির নাজার মাথার পেছনের অংশটার একগুচ্ছ চুল হালকা মুঠো করে ধরে নাজাকে ঝাঁকিয়ে তুলে দাঁত চেপে বলে, ওই ফারদিন তোরে বিছানায় চাইছিল, ওই টুটটুটের পোলা কি কইছে শুনবি তুই? দাঁড়া শোনাইতাছি। এই বলে নিজের ফোন ঘেটে ঘেটে একটি রেকর্ড বের করে নাজার কানের সামনে ধরে বলে, যেখানে ফারদিন বলছে, মেয়র সাহেব, আপনার কাছে টুকটাক হইলেও অনেক কুকীর্তির কিছু প্রমাণ আছে, ভাবি যেগুলো পাবলিক করব। তবে আপনি যদি চান আমি একটাও না করতে পারি, একটা শর্তে। তৌসির শক্ত গলায় জিজ্ঞেস করে, তখন কি শর্ত? ফারদিন একটা বিষাক্ত হাসি দিয়ে বলে, আপনার ফুল, আপনার বউরে আমার বিছানায় একদিনের জন্য চাই। আপনি তো প্রতিদিনই ওই রূপসী নিয়ে পান, থাকতে বিছানায় আমারও একদিন সুযোগ দেন। উফ কি মারাত্মক সুন্দর মাইরি আপনার বউ, মেয়র সাহেব। আপনার জায়গায় আমি থাকলে
আপনার জায়গায় আমি হইলে দিনরাত 24 ঘন্টায় তারে আদর দিতে ব্যস্ত থাকতাম। আপনি কি করে নিজেকে সামলে থাকেন, ছেড়ে থাকেন বলেন তো? একবার করব, শুধু একবার, এই একবার আপনার বউকে পুরো শরীরটা নগ্ন অবস্থায় দেখতে চাই, স্বাদ নিতে চাই। বউ নিয়ে প্রমাণ লুটে নিন। আপনার বউকে দেখার পর থেকে আমি ঘুমানোর মধ্যেও যেন তার সাথে মিলিত হই, স্বপ্ন দেখি। উফ, কি গাল, কি ঠোঁট, কি চোখ, কি চাহনি, কি চুল। শুধু একবার ইচ্ছে করে, ইচ্ছে মতো চু টুট। নাজা শুনতে পারে না, শরীরটা নুয়ে পড়ে, হাত পা কাঁপছে। একজন পুরুষ তার শরীরকে এভাবে ব্যবহার করে স্বপ্ন দেখেছিল। নাজার ঠোঁট মুখ শুকিয়ে আসে। নাজা নিজের মন মস্তিষ্কের মধ্যে যুদ্ধ করতে ব্যর্থ হয়ে এক পিস কোনো প্রকার চিন্তাভাবনা ছেড়ে তৌসিরকে জাপটে জড়িয়ে ধরে। তৌসিরের বুকে মুখ গুজে হু হু করে কেঁদে ওঠে। তৌসিরের পরনে গেঞ্জি, পিছের অংশটা খামচে ধরে ফুপিয়ে বলে, আমি আর সহ্য হচ্ছে না, আপনি বন্ধ করুন এটা। কি অতটা বিকৃত মস্তিষ্কের কি করে হতে পারে তৌসির? আমার মাথায় কাজ করছে না, আমি কি করব, কিভাবে বুঝাবো কি জন্য আপনাকে জড়িয়ে ধরেছি? তৌসির ফোনটা সোফায় রেখে নাজাকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নাজা ফারদিনের বলা বিষাক্ত কথাগুলো মনে করে বারবার খামচে ধরে তৌসিরের পিঠের গেঞ্জির কাপড়। এতে তৌসিরের মনে ভাবে, না জানি আমার 80 টাকা দিয়ে কেনা এত দামি ভালো গেঞ্জিটা ছিঁড়া দিলই কান্না মারাইতে। নাজা তৌসিরকে বলে, এর জন্য আরে তোমারে দিয়ে মারাইছি, আর তুমি যাতে গদ্দারি আর না পারো, এক পাও না বাড়াও, এজন্য তোমার ভিডিও রাখছি, নিজেরে হুঁশে ফিরাও। নাজা তৌসিরের বুকে মাথা তুলে তাকায় তার দিক থেকে। একটু সাহস জোগাড় করে নেয়। না আপনি কুকুরটি করেন, না এসব প্রমাণিত, না এসব হতো, সব আপনার জন্য। এটা বলা সাহস আমার আছে। তৌসি নাজা চোখের পানি দুহাতে মুছিয়ে দিয়ে বলে, দোষ আমার না, দোষ তোর। তুই যদি ওই টুট সেই দিন আমার বিরুদ্ধে প্রমাণ না দিতি আর না বাড়াইতি এই সাহস, আর তোরে না দেখাইতি, এইটুকু বলে তৌসি নাজাকে আর কিছু বলার সুযোগ দিল না। ঘুমিয়ে যাওয়ার জন্য বলল। নাজা আরো মুখ দিয়ে কিছু একটু শব্দ বের করতে চাইলো। না বিছানা এসে নাজাকে শুইয়ে দিল তৌসির। নাজা আপত্তি জানায় না। তৌসি নাজার চুলে বিলু কেটে ম্লান সুরে বলল, একটা কথা জানো কি তালুকদারের মাইয়া? কি? আমাদের বিয়ে হয়েছে, আমাদের সংসার হবে, বাচ্চা হবে, আর আমার হাত ধরে তুমি বৃদ্ধ হবে। ওইসব বেইমানি কইরা লাভ নাই। আমার পিছে আর কত ছুরি চালাবা? তবে আমাদের মধ্যে কখনো ভালোবাসা হবে না, এটা জানো? হ্যাঁ, এইটাই হয়তো আমরা কখনো একে অপরকে মেনে নিতে পারবো না। বিশেষ করে আমি আপনার মতো একটা জানোয়ারকে কখনো মেনে নিতে পারবো না মন থেকে। কবর আমি আমার সংসারকে অনেক আগে দিয়েছি, তবে তা হবে মিছিমিছি। তৌসির এই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। তার মুখ থেকে কোনো প্রকার বাক্য বের হলো না। চুপচাপ চোখ বুজে নেয়। তৌসির কিছুক্ষণ স্থির থেকে হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে নাজাকে বলে, নাজা দেখে নিও, সামনের বছর ঠিক এই সময় এই জায়গায় আমরা 3জন থাকবো। নাজা বিচলিত হয়ে প্রশ্ন করে, 3জন? কে? আমি, তুমি আর তোমার গর্ভের আমাদের বাচ্চা। এই কথা শোনা মাত্রই নাজা স্তব্ধ হয়ে যায়। অবচেতন তার হাত চলে যায় নাজার পেটে। সেখানে আলতোভাবে হাত বুলে বিড়বিড় করে ওঠে, আমার পেটে আপনার সন্তান? না, সম্ভব না, আমি কিছুতে আপনার সন্তান ধারণ করব না। তৌসির এবার দীর্ঘ একটি শ্বাস ফেলে। তারপর নাজার পেটের ওপর রাখা হাতটা অপর দিকে নিজের হাতটা শক্ত করে গলায়, তুমি ধারণ করবে না? আর করবে কি? আর করবে কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর উসিলা আমি। এই কথা শুনে নাজা এক ঝটকায় তৌসিরের হাতটা সরিয়ে হিসিয়ে বলে, এই দর্দ স্বপ্ন কোনোদিনও বাস্তব হবে না, এখন ঘুমাতে দিন, ফজরের আজান দিয়ে দিবে। হাত সরিয়ে দিতেই তৌসির দমে গেল, বরং আরেকটু আলগোচন চাইল। আলতো করে নাজার অবিন্যস্ত চুলগুলো কানের পিছে গুজে অবশ্যই কপালে ওষ্ঠ ছুঁয়ে দিল। তারপর নাজার পেটের ওপর থেকে নিজের হাতে তালু দিয়ে সুরসুর দিল। তোমার উষ্ণতার স্পর্শে নাজার সারা শরীর শিউরে ওঠে। সে চোখ বুজে ফেলে অশান্তিতে। এক অদ্ভুত ভালো লাগা আর অস্থিরতা তার মাঝে অচ্ছন্নতা দেয়। তৌসিরের কানে মুখ দিয়ে ফিসফিস করে বলে, এই স্বপ্ন আমরা দুজন মিলে সত্যি করব। নাজার দাঁত চেপে আবেগে সংবরণ করার চেষ্টা করলো। তৌসিরের গভীর সান্নিধ্য ক্রমশ নিস্তেজ করে দিচ্ছে তাকে। তবে নাজা আর নিজেকে ছাড়ে দিয়ে নেয় না। তৌসিরের মায়াবী যন্ত্রণাটুকু নিঃশব্দে উপভোগ করে নেয়। পরিত্যক্ত একটি গোডাউনে একটি
মরণ দশা চলছে। ঘরের ভেতর চারদিকে ভাবসা গন্ধ বইছে, আর সেখানেই ওএসএম তার নিকৃষ্ট খেলা চালাচ্ছে। ঘরের মেঝেতে একটি মরচে ধরা লোহার টেবিল, সেখানে টেবিলের ওপর হাত পা ছড়িয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে 20 বছর বয়সী যুবতী এক তরুণীকে। মেয়েটির শরীরে এক টুকরো সুতোর কাপড় নেই। তাকে দেখে মনে হচ্ছে কষাইখানা সাজিয়ে রাখা হয়েছে এক নিথর মাংসপিণ্ড। চারদিকে ঘিরে রয়েছে ওয়াসেসের গ্যাংয়ের কিছু কাজ সদস্যরা। তারা চোখে ক্ষুধার্ত নেকড়ের মতোই আলিমা লালসা নিয়ে মেয়েটিকে দেখে চলেছে, শুকনোভাবে তাকানো শকুনের মতো। মেয়েটির গোঙানো তার গলার স্বর বসে গেছে। ভাঙা গলায় ওয়াসেসের দিকে আকুতি জানায়, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দিন। কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? ওয়াসেস পকেট থেকে একটি ঝটপটে রূপলি ছুরি বের করে। সেটি ফাতায় বাতির আগুন প্রলজ্জিত হয়। মেয়েটির চোখের ওপরে গিয়ে পড়ে তা। ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে এসে ওয়াসেসের বরফ শীতল গলায় বলে ফিসফিসে, তুমি তো আমার শিকার। এই শরীর দিয়ে তুমি পুরুষকে শিকার করো, তাই না? আজ ভাবলাম শিকারী নিজের শিকার হোক। মেয়েটিকে বাঁচার শেষ চেষ্টায় কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপছে তার। আপনি যা চাইবেন আমি তাই দিব। আপনি আমাকে দয়া করে মারবেন না, দয়া করে এভাবে আর বেঁধে রাখবেন না। ওয়াসেস থেমে গেল। মেয়েটির মুখ থেকে খুব কাছে নিচের মুখটা নিয়ে বিদ্রুপের হাসি হেঁটে তার নিঃশব্দে মৃত্যুর গন্ধ পাচ্ছে মেয়েটির। ওয়াসেস চিবিয়ে চিবিয়ে বলল, ভুল বলেছ সুন্দরী। আমি নারী দেহের লালসায় আসক্ত হই না। নারী দেহের রক্ত তৃপ্তি স্বাদ পাই আমি। তোমার রক্ত চাই। তোমার ওই নরম চামড়ার উষ্ণ স্রোত ওদের নেশায় আটাক। কথাটা শেষ হওয়ার আগেই বিদঘুটে ওয়াসেস মেয়েটার বুকের বাপাশে নরম ছুরি বসিয়ে দেয়, ঠিক যেভাবে পাকা আমের ওপর ছুরি বসানো হয় সেইভাবেই। যেভাবে অত্যন্ত নিখুঁতভাবে ওয়াসেস মেয়েটির বুকের চামড়া কাটতে শুরু করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। বীভৎস যন্ত্রণায় মেয়েটি এক প্রকার চিৎকার দেয়। গোংরানি শব্দে যেন ছিঁড়ে বেরিয়ে আসছে। চোখ দুটো কোঠর থেকে পায় বেরিয়ে আসা। তার মুখ দিয়ে লালা রক্ত মিশ্রিত গঙ্গানি। ওয়াসেসের মধ্যে এক জান্তব উন্মাদনা ভর করেছে। সে হাত দিয়ে ছুরি তুলে সরাসরি মেয়েটির ক্ষতবিক্ষত দেহ খাবলে দিল। তৃষ্ণার্ত পশুর মতো সে কুলি করে নিল তাজা রক্ত গিলে। তার দাড়ি ভিজে গেল লাল রক্তের স্রোতে। ওয়াসেস মেয়েটিকে চুষে জানোয়ারের মতো খেয়ে নিল যেন সকল রক্ত। ঠিক তখনই পেছন থেকে কায়নাব, ওয়াসেসের ছায়াসঙ্গী ও ম্যানেজার এসে তাকে শক্ত করে টেনে নিল। বিরক্তিস্বরে কায়নাব বলল, ওয়াসেস থামো, আজ অনেক হয়েছে। অতিরিক্ত নেশা ভালো না। কায়নাব এক ঝটকায় ওয়াসেসকে সরিয়ে তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের কোমর থেকে পিস্তল বের করে মেয়েটির পেট বরাবর টিকেট চেপে দিল। একটি কান ফাটানো শব্দ, আর সব শান্ত হয়ে গেল। মেয়েটি চিরদিনের জন্য নিথর হয়ে পড়ে রইল। ওয়াসেম নিজের দাড়ি থেকে চটচটে রক্ত মুছে উন্মাদ হাসিতে ফেটে পড়ে। কায়নবের দিকে তাকিয়ে বলে, কায়নব, আমার ভাইয়েরা আসতেছে তো? সব আয়োজন নিখুঁত হওয়া চাই। কায়নব ভুরুকুচকে জিজ্ঞেস করে, কোন ভাই? বাংলাদেশি নাকি নেদারল্যান্ড? ওয়াসেস নিচের রক্তচোষা শার্টটি খুলে দলা পাকিয়ে অন্ধকার কোণে ছুঁড়ে মারে। তার চোখে এক নতুন ধ্বংসের নেশা। সে গর্জে ওঠে, দুইজনেই আসছে, একসাথে দুইজনের জন্য আয়োজন করো। কায়নাব, রক্তের বন্যা বইয়ে দাও। অট্টহাসিতে হাসতে থাকে ওয়াসেস গোডাউন থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। শিকদার বাড়ির বিয়ের ধুম পড়ে গিয়েছে। আগামীকাল ধুবু আর ইকরার বিয়ে, তাই আজ সকাল থেকে বাড়ির এলাহি কারবার আয়োজনে। কিন্তু এই বাড়ির এক পুরনো সদস্য বিয়ে বা কোনো শুভ কাজ হলেই কাউকে না জানিয়ে জেনে ধরে। তৌসিফের বিয়ের সময় একই ঘটনা ঘটেছিল, আজও তার ব্যতিক্রম না। এবার জিন ধরেছে সিমরানকে। সিমরানের ঘরের অবস্থা এখন থমথমে। সে বিছানায় বসে আবল তাবল বকছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তৌসির, সিমরানের মা বাবা, বিবিজান, রুদ্র, বাড়ির আরো কয়েকজন। পরিস্থিতি সামলাতে হুজুর ডেকে আনা হয়েছে। হুজুর গম্ভীর মুখে সামনে এগিয়ে আসে। জিন্ডুপি সিমরানকে জিজ্ঞেস করে, তুমি কেন ওর ওপর ভর করেছো? কি দোষ ওর? সিমরান খিকখিক করে হাসতে হাসতে উত্তর দেয়, আমি কদম গাছের সামনে শুয়েছিলাম, তখন ও আমার ওপর পাড়া মারছে, তাই আমি ওর সাথে লাগছি। এই কথা শোনা মাত্রই ঘরের আবহাওয়া বদলে যায়। ভয়ের বদলে বিরক্তি ফুটে ওঠে তৌসির সহ উপস্থিত সকলের মুখে। যাকে ধরে প্রতিবার সেই একই কদম গাছে পড়া
দেওয়ার মিথ্যা অজুহাত দেখায়। তৌসিরা সহ্য করতে পারে না, বিরক্তি নিয়ে জিনরূপী সিমরানকে সামনে এসে দাঁড়ায় ও তিক্ত সুরে বলে, তো তুই অদৃশ্য হইয়া যেখানে সেখানে টুটুট মেলাইয়া শুয়ে থাকুস কেন? ভালো করছে, পাড়া মারছে। সিমরানের ভেতর থাকা জিন চিৎকার করে শাসিয়ে বলে, এই তুই বেশি কথা কবি না, নয়তো তোর বোনরে মাইরা দিমো। তৌসিরের মেজাজে বা সপ্তম চরে যেন চড়ে গেল। সে বিন্দু মাত্র ভয় না পেয়ে উল্টো সিমরানের চুল হালকা করে টেনে ধমক দিয়ে বলে, তুই না জিন, তুই না জাদু করতে পারস, তাহলে তুই মাটিতে শুয়ে থাকুস কেন? রূপার পালঙ্ক বানায় সেখানে শুয়ে থাকতে পারস না? টুটুট কোথাকার, জিন যদি হইতি তাহলে এতক্ষণ তোর জিন যদি না হইতে এতক্ষণে তোর টুটুট ফাটাই নিতাম। অপর প্রান্তে আরও আগে জিনটা হুঙ্কার দিয়ে ওঠে, ছাড়িয়ে নেয় নিজেকে। তারপর বিবিজানের দিকে তাকিয়ে দাঁত খিলিয়ে বলে, তোর নাতিরা সামলা বুড়ি, নয়তো তোর নাতি নয়া বউরে গিয়া ধর্ম। বিবিজান ততক্ষণে চুপ হয়ে গিয়েছে। নতুন বইয়ের কথা শুনে তিনিও যেন স্থির থাকতে পারলেন না। তিনি এগিয়ে গেলেন সিমরানরূপী জিনের গলা কষে এক চর মেরে গলায় বিবিজান বললেন, তুই যাইবি নাকি? আমি আমার গুলারে ডাকমো, তখন কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাইব। বিবিজানের থাপ্পড় এবং ধমক খেয়ে জিনের সুর নরম হয়ে এলো। মিনমিনিয়ে বলে, আমার পাওনা দিয়া দাও, আমার 1 কেজি মিষ্টি কিনা দাও, আমি চইলা যামো। মিষ্টির কথা শুনে তৌসির খেকে ওঠে, কড়া গলায় বিবিজানকে বলে, বিবিজান কিসের মিষ্টির দাবি? এই টুটটুট জিনেরে খাওয়ার জন্য 1 টাকাও দেওয়া পারবো না। টাকা কি গাছে ধরে নাকি? 1 কেজি মিষ্টির দাম কমসে কম 300 টাকা। ফালতু এসব খরচ আমরা করতে পারব না। দাদা জান এতক্ষণ চুপ ছিলেন, এবার গম্ভীর হয়ে বিবিজানের দিকে তাকালো। তুমি তোমার নাতিরে লয়ে এখান থেকে যাও, আমরা জিন ছাড়ানোর ব্যবস্থা করতেছি। বিবিজান আর কথা বাড়ালেন না। তিনি উঠে দাঁড়ালেন এবং শক্ত হাতে তৌসিরের বাহু টেনে নিয়ে নিজ ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে এসে তৌসিরের গালে কষিয়ে এক চড় মারলেন বিবিজান। দাঁত চেপে ফিসফিস করে বললেন, তুই যেমনে গালাগালি করতাছোস, এই জিন যদি উস্কে গিয়া তোর বউয়ের ঘরে চাপে না, যা একরঙা মাইয়া, ওরে ধরলে কি আর ছাড়বো নাকি মনে করস? তৌসিরের গালে হাত বুলিয়ে বিড়বিড় করে ভাবে, হাসতে লাগে। আর তাচ্ছিলের সুরে বলে, আরে ধুর, আমার বই জিনের থেকেও 10 গুণ বেশি তেজি। জিনের মধ্যে নাই ওরে ধরার, উল্টে আমার বউয়ের ঝাঁচের আগুনে পুইরা যাইব। জিনটাই সারখার হইয়া। বিবিজান গায়ের চাদর ঠিক করতে করতে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, চল তোর ঘরে যাই, তোর বউয়ের লাগে আমার কিছু কথা আছে। এদিকে নাজা বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। ফোনের ওপাশে মাস্টার চাচু কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা পূর্ণ শৃঙ্খল রিপোর্ট করে সাজিয়ে নাজা মাস্টার চাচুকে বলে, ওরা তোমার পাঠানো ওই কিলারকে ধরে ফেলেছে। যখন ধরেছিল তখন আমরা গেলাম, গোলামের ফোনে কল এসেছিল। ও দেখতে গিয়েছিল কি হয়েছে, কিন্তু কিছু না দেখে চলে এসেছে। আমি যখন মিথ্যা রাগ দেখিয়ে জানতে চাইলাম কেন আমাকে দিয়ে খুন করালো, তখন সত্যিটা বলেছে। আমাকে ফারদিনের একটি রেকর্ড শুনিয়েছে। ওই ফারদিন ভালো লোক ছিল না মাস্টার চাচু, আজকে একটি জানোয়ার ছিল। মাস্টার চাচু জিজ্ঞেস করলেন, সে তো জানি, কিন্তু কি করছে সে? না, যা ঘৃণার সাথে উত্তর দেয়, অনেক জঘন্য কাজ যা আমার মুখ দিয়ে বলতে পারছি না। ওপাশ থেকে মাস্টার চাচু বললেন, আচ্ছা বলতে হবে না, তুই শুধু মনে রাখিস তোর আসল কাজ কি। বোকামি করে কান্না করিস না, ভয় পাস না। শিকারের মতো ক্ষীণ চোখ সামনের দিকে তাকিয়ে নাজা বলল, না, মনে রেখেছি। তোমারও মনে রেখো, আমি কিন্তু তৌসির মতো পশু সংসার করব না। কাজ শেষ হলে আমাকে এই লোকের হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু সে তোকে বলতে হবে না। নাজা বাঁকা হেসে না মনে করিয়ে দিলাম, কারণ তোমরা তো স্বার্থপর। স্বার্থ শেষে যদি আমায় এই জাহান্নামে মরার জন্য ফেলে রাখো। কথাগুলো বলেই ফোনটি নামিয়ে রেখে দিল নাজা। সংযত বিচ্ছিন্ন হতেই পেছনে ঘুরে দাঁড়ায়। আচমকা চড়াক করে তীব্র শটাতে আছড়ে পড়ে লালিত মাখা ফর্সা গলার ওপর। থাপ্পড়টা মেরেছে স্বয়ং বিবিজান। ঘরের ভেতর বিবিজান আর তৌসির আগে থেকে উপস্থিত ছিলেন। তারা সব কথা শুনে ফেলেছে, তবে ঘূর্ণান্তর আগে টের পায়নি। থাপ্পড়ের আঘাতটায় আতর্কিত আর জোরালো ছিল। নিজের অবস্থান স্থির রাখতে পারেনি নাজা। প্রচণ্ড অভিক্ষাপ্তে মাথায় চক্কর দিয়ে ওঠে। চোখের সামনের পৃথিবী মুহূর্তে ঝাপসা হয়ে যায়, টলমল করতে থাকে চোখ। সামলে উঠতেই ছিটকে পড়ে মেঝের ওপর লুটিয়ে। আঘাতের তীব্রতা নাক দিয়ে গড়িয়ে পড়ে উষ্ণ রক্ত। নাজাকে কি মেরে ফেলা হবে, কি হবে তার সাথে, জানতে বেশি বেশি কমেন্ট করুন। ও এইটুকু হচ্ছে লেখিকার নোট ছিল।
ওনার কথা হচ্ছে আপনারা যদি ঠিকমতো রেসপন্স না করেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি না হলে আমি গল্প দেরিতেই দিব, এমনিও বহুত দেরিতে দেয়।